সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব ঘাসফড়িংয়ের খাদ্য পরিপাক সম্পর্কে। ঘাসফড়িংয়ের খাদ্য পরিপাকের সঙ্গে আমরা আগেই জেনেছি যে জৈব রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়ায় জটিল অদ্রবণীয় অশোষণযোগ্য খাদ্যবস্তু এনজাইম ও হরমোনাল ক্রিয়ায় ভেঙে সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিণত হয়, তবে সেই আদ্র বিশ্লেষণধর্মী বিক্রিয়াকে বলা হয় পরিপাক। তাহলে এখানে পরিপাকটা আমরা কেমন দেখতেছি? এখানে ঘাসফড়িংয়ের খাদ্যবস্তুর পরিপাক অনেক জটিলতর একটা পরিপাক প্রকৃতির। মানুষের খাদ্য পরিপাক এর সাথে তার অনেক মিল রয়েছে, তারও অনেকগুলো জায়গায় খাদ্য পরিপাক হয়। আমরা হাইড্রাতে দেখেছিলাম মাত্র সহজ দুইটা পরিপাক ছিল, বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক। দেহের ভিতরে কোষের বাইরে সিলেন্টারনে বহিঃকোষীয় পরিপাক এবং অন্তঃকোষীয় পরিপাক। খুব সরল প্রকৃতির কয়েকটি এনজাইম পেপসিন, ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজের ক্রিয়ায় খাদ্য পরিপাক শেষ হয়ে গিয়েছিল হাইড্রার ক্ষেত্রে। এই কয়েকটি সরল এনজাইমের ক্রিয়াতে হাইড্রা তার সকল খাদ্য পরিপাক করে নিয়েছে। কিন্তু ঘাসফড়িংয়ে একটু জটিলতর প্রক্রিয়া। ঘাসফড়িংয়ে তিনটি স্থানে খাদ্য পরিপাক হয়ে থাকে, তার ক্রপের ভিতরে, তার গিজার্ডের ভিতরে এবং মেসেন্টারনের ভিতরে। এই তিনটি অংশের মধ্যে খাদ্য পরিপাক হয়ে থাকে। তাহলে আমরা প্রথমেই দেখতেছি তার কোথায়? ক্রপের মধ্যে খাদ্য পরিপাক। তার মুখ গহ্বর থেকে খাদ্যটা আসলো, খাদ্য পরবর্তীতে চাপের ফলে লালার সাথে মিশ্রিত হয়ে খাবারটা যখন ক্রপে আসে, এই ক্রপের মধ্যে কিছু এনজাইম এসে প্রবেশ করে। লালারসের সাথে ক্ষরিত এনজাইম এবং অন্ত্রের থেকে নিষ্ক্রান্ত কিছু এনজাইম পশ্চাৎমুখী হয়ে এই ক্রপের ভিতরে পরিপাক ক্রিয়া চালায়। তাহলে চলো দেখি। আমরা প্রথম দেখতেছি লালা গ্রন্থির থেকে লালারসের সাথে এই তিনটা এনজাইম অ্যামাইলেজ, কাইটিনেজ ও সেলুলেজ নিঃসৃত হয়। খুব ভালো করে মনে রাখবা, অ্যামাইলেজ, কাইটিনেজ, সেলুলেজ কোত্থেকে ক্ষরিত হয়? এই লালা গ্রন্থির থেকে। তারা কাদের উপর কাজ করে? অ্যামাইলেজ কাজ করে জটিল শর্করার উপরে, কাইটিনেজ কাজ করে কাইটিন জাতীয় খাদ্যর উপরে এবং সেলুলেজ কাজ করে সেলুলোজ জাতীয় খাদ্যর উপরে। এবং তারা ভেঙে সরল পলিস্যাকারাইড, শর্করা যেহেতু, জটিল পলিস্যাকারাইড থেকে সরল পলিস্যাকারাইড এবং সামান্য ডাইস্যাকারাইডে পরিণত করে। কিন্তু এই খাবারটা, এই সরলীকৃত উপাদানগুলো তার কোষ গ্রহণ করতে পারে না। এগুলোকে আরও পরিপাক করা প্রয়োজন। পরবর্তীতে পরিপাকের পরে এই খাবারগুলো তার কোষ কর্তৃক গৃহীত হবে। এখানে আমরা দেখতেছি আন্ত্রিক রসের থেকে বেশ কয়েকটি শর্করা বিশ্লেষণী এনজাইম ক্ষরিত হয়। আমি আবার বলছি, আন্ত্রিক রস থেকে। তাহলে তা বের হয় কিন্তু মূলত মেসেন্টেরন থেকে অথবা ওই হেপাটিক সিকার থেকে। এই এনজাইমগুলো পশ্চাৎমুখী হয়ে ক্রপের ভিতরে গিয়ে ক্রিয়া করে। তাহলে দেখো, এখানেও আমরা দেখতেছি শর্করা বিশ্লেষণী কয়েকটা এনজাইম রয়েছে, যেমন ইনভার্টেস, মল্টেস, ল্যাকটেস। ইনভার্টেস, মল্টেস, ল্যাকটেস। ইনভার্টেস কাজ করে ইনভার্টোজ জাতীয় খাদ্যের উপরে, মল্টেস মল্টোজের উপরে এবং ল্যাকটেস ল্যাকটোজের উপরে। এবং এরা এই জটিল শর্করাগুলোকে ভেঙে সরলতর ডাইস্যাকারাইড ও সামান্য মনোস্যাকারাইড, যা কোষ কর্তৃক সরাসরি শোষণ হতে পারবে, মনোস্যাকারাইড, গ্লুকোজ, ফ্রুক্টোজ জাতীয় উপাদানে পরিণত করে। এবং দেখো, এই আন্ত্রিক রস থেকে পশ্চাৎমুখী গমনে ক্রপে গিয়ে কিছু আমিষ বিশ্লেষণী এনজাইম কাজ করে। কি কি? ট্রিপসিন, প্রোটিয়েজ, পলিপেপটাইডেজ। ট্রিপসিন, প্রোটিয়েজ, পলিপেপটাইডেজ জটিল আমিষের উপর ক্রিয়া করে। তারা তৈরি করে সরলতর পলিপেপটাইড, ডাইস্যাকারাইড ও কিছু সরল প্রকৃতির অ্যামিনো অ্যাসিড। একমাত্র অ্যামিনো অ্যাসিডই কোষ শোষণ করতে পারবে, আর বাকি পলিপেপটাইড, ডাইপেপটাইড পরবর্তীতে পরিপাক শেষে সরলতর হয়ে তারপরে কোষ কর্তৃক গৃহীত হবে।
এবং সর্বশেষে আমরা জানলাম আন্তরিক রসের সাথে কিছু লাইপেজ এনজাইম, স্নেহ বিশ্লেষণী লাইপেজ এনজাইমও খরিত হয়, যা জটিল স্নেহকে ভেঙে সরলতর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল জাতীয় উপাদানে পরিণত করে, যা কোষ সরাসরি শোষণ করতে পারে। তাহলে এই ছিল তার ক্রপে খাদ্য পরিপাক। শুরু হয় খাদ্য পরিপাক কোথায়? তার এই ছোট্ট বেলুনের মতো একটি থলি ক্রপের ভিতরে। তাহলে প্রথম খাদ্য পরিপাকটি শুরু হলো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব গিজার্ডে খাদ্য পরিপাক। গিজার্ড পেশিবহুল থলি হলো গিজার্ড। মুরগির পেটের ভিতরে একটি বিশেষ গোল থলির মতো গঠন রয়েছে, যাকেও বলা হয় গিজার্ড। আমরা দেশি ভাষায় বলি গিলা। তাহলে এই পেশিবহুল থলি ঘাসফড়িংয়েও রয়েছে। চিন্তা করো, মুরগির কিন্তু দাঁত নেই, সে কিন্তু খাবার গিলে ফেলে এবং পরবর্তীতে এই গিজার্ড এসে চাপের ফলে শক্ত জাতীয় খাবার, মুরগি কি খায়? ধান খায়। এই ধানগুলো কিন্তু গিজার্ডের চাপে চালে পরিণত হয় এবং পরবর্তীতে আরও চাপে এই চালগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পাউডার জাতীয় পদার্থ, ক্ষুদ্র ক্ষুদ্র কণা, ক্ষুদ্র ক্ষুদ্র পাউডারে পরিণত হয়। তাহলে ঘাসফড়িংয়ের ক্ষেত্রেও তার এই ধরনের গিজার্ড রয়েছে, যার মধ্যে আরও শক্ত 6টি দাঁত রয়েছে। তাহলে খাদ্য ক্রপ থেকে গিজার্ড এসে প্রবেশ করে এবং এই দাঁতের কিয়াই খাদ্য পিষ্ট হয়ে ঘন তরল পেস্টে পরিণত হয়। খাদ্য পিষ্ট ও চূর্ণ বিচূর্ণ হয়ে ঘন পেস্টে পরিণত হয়। ওই টুথব্রাশের টুথপেস্ট, পেস্ট জাতীয় উপাদান, তুমি চিন্তা করো পেস্ট কেমন, একটি ঘন তরল। খাদ্য এই ধরনের একটি ঘন তরলে পরিণত হয়, যাকে আমরা বলি পেস্ট। পরবর্তীতে খাদ্য এই গিজার্ডের মধ্যে রয়েছে সূক্ষ্ম কতগুলো রুম। এই গিজার্ডের মধ্যে বলেছিলাম যে এখানে একমুখী দরজা বা কপাটিকা আছে, যার মধ্যে রুম থাকে। তো এই রুমের মাধ্যমে পরিশ্রুত হয়ে ছাকন ক্রিয়া শেষে বড় বড় খাবার কিন্তু গিজার্ডে থেকে যায়, আর ছোট ছোট খাবারগুলো ছাকন ক্রিয়া শেষে এই মেসেন্টেরনে পাঠিয়ে দেয়। তাহলে এটাই বলতেছি, খাদ্য পরিশ্রুত হয়ে গিজার্ডের সূক্ষ্ম রুমে খাদ্য পরিশ্রুত হয়ে ছাকন ক্রিয়া শেষে খাদ্যটা শেষে এসে মেসেন্টেরনে প্রবেশ করে। তাহলে গিজার্ডে কি ঘটনা ঘটেছে? এখানে শুধু যান্ত্রিক পরিপাক হয়েছে, এখানে কোনো রাসায়নিক পরিপাক হয়নি। চলো আমরা দেখি তারপরে মেসেন্টেরনে গিয়ে খাদ্যর কি কি পরিপাক দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো সর্বশেষে মেসেন্টেরন অংশে খাদ্য পরিপাক। এই মেসেন্টেরন অংশে কিভাবে খাদ্য পরিপাকটি হয়ে থাকে? এই মেসেন্টেরনে সর্বাধিক খাদ্য পরিপাক হয়ে থাকে। এখানে এই স্বয়ং মেসেন্টেরনের অন্তঃগাত্র, তার থেকে কিছু এনজাইম খরিত হয় এবং তার পূর্বে ছিল হ্যাপাটিক সিকা। এই হ্যাপাটিক সিকা থেকেও এনজাইম খরিত হয়ে এই মেসেন্টেরনে চলে আসে। এই জন্য আমরা দেখতেছি এখানে পরিপাকের স্থান, পরিপাকের পরিসর সবচেয়ে বেশি, আর এখানেই খাদ্য সবচেয়ে বেশি পরিপাক হয়ে থাকে। তাহলে দুটি জায়গা থেকে, এই মেসেন্টেরনের অন্তঃগাত্র ও হ্যাপাটিক সিকা থেকে অনেকগুলো এনজাইম খরিত হয়। তো আমরা দেখতেছি এখানে শর্করা পরিপাকের একটা কমন গ্রুপ অ্যামাইলোলাইটিক এনজাইম। তাহলে নিচে হলো গ্রুপের নাম, অ্যামাইলোলাইটিক গ্রুপ। এই গ্রুপের মধ্যে কি আছে? অ্যামাইলেস, মল্টেস, ল্যাকটেস, ইনভার্টেস, এই ধরনের জটিল খাদ্য পরিপাককারী এনজাইম। অ্যামাইলেস কাজ করে জটিল শর্করার উপরে। পরবর্তীতে মল্টেস, নাম শুনেই বুঝতেছো, কাজ করে মল্টোজের উপরে, এবং ল্যাকটেস ল্যাকটোজের উপরে, ইনভার্টেস ইনভার্টোজের উপরে কাজ করে। ওজ, খাবারের সাথে ওজ, তাহলে বুঝবে এটা খাবার, আর এস এটা হলো এনজাইম। ল্যাকটেস এনজাইম ল্যাকটোজ খাবার, ইনভার্টেস এনজাইম ইনভার্টোজ খাবার, মল্টেস এনজাইম মল্টোজ খাবার। তাহলে এই জটিল খাবারগুলোকে এই এনজাইমগুলো ভেঙে তৈরি করে সরলতর গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি মনোস্যাকারাইড। কোষ এই সরল মনোস্যাকারাইডগুলোকে সরাসরি গ্রহণ করতে পারে। পরবর্তীতে দেখো, লক্ষ্য করো আমিষ বিশ্লেষণী কিছু এনজাইম। আমিষ বিশ্লেষণী এনজাইমের গ্রুপটার নাম হলো প্রোটিওলাইটিক গ্রুপ, এবং আমিষ বিশ্লেষণী এনজাইমগুলো হলো ট্রিপসিন, প্রোটিয়েজ ও পেপটাইডেস।
ট্রিপসিন, প্রোটিয়েজ, পেপটাইডেস, তারা জটিল আমিষের উপর কাজ করে এবং জটিল আমিষকে ভেঙে সরলতর অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। আর কোষ এই অ্যামিনো অ্যাসিডকে সরাসরি খাদ্য উপাদান হিসেবে গ্রহণ করতে পারে। এবং শেষে লাইপোলাইটিক গ্রুপের একটি এনজাইম লাইপেস, লাইপোলাইটিক গ্রুপের এনজাইম লাইপেস জটিল স্নেহের উপর কাজ করে এবং খাবারটাকে ভেঙে সরলতর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। আর ঘাসফড়িংয়ের এই মেসেন্টেরনের অন্তঃগাত্র ইলিয়াম কোলনের অন্তঃপ্রাচীর এই সরলীকৃত খাদ্যগুলোকে সরাসরি শোষণ করে এবং কিছু অ্যামিনো অ্যাসিড এই রেকটাল পেপিলা দিয়েও শোষিত হয়ে সর্বশেষে যে খাবার পরিপাক হবে না, অপাচ্য খাবার, অশোষণযোগ্য খাবার, কঠিন মল আকারে পানি প্রতিনিয়ত শোষণের ফলে কঠিন মল আকারে তার পায়ুছিদ্র দিয়ে নিষ্ক্রান্ত হয়। তাহলে এই ছিল ঘাসফড়িংয়ের খাদ্য পরিপাক। বিভিন্ন গ্রুপের এনজাইম বিভিন্ন স্থানে এই এনজাইমগুলো ক্রিয়া করে এবং খাদ্যগুলো সরলে পরিণত করে। যদিও ঘাসফড়িং একটি শাকাহারী প্রাণী, তাহলেও তার খাদ্য উপাদান হিসেবে শর্করার সাথে আমিষ ও স্নেহ জাতীয় উপাদানও কাজ করে এবং তাদের পরিপাকের জন্য কিছু এনজাইমও তাদের খরিত হয়। তাহলে সব ধরনের খাবারই তার পরিপাক হয়ে থাকে এবং সরলীকৃত উপাদান, সহজকৃত উপাদান তারা শোষণ করে। তাহলে দেখো, যে কথা বলতেছিলাম, পরীক্ষায় খাদ্য পরিপাক আসলে তুমি এইভাবে আনসার করবে। শুধু ঘাসফড়িং না, পরবর্তীতেও মানুষের পরিপাক আমরা বিভিন্ন জায়গায় দেখব, মানুষের বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরণ হয়। তাহলে পরিপাকের মূল রূপরেখা কিন্তু একই। এই ধরনের শাব্দিক সমীকরণ দিয়ে আনসার করার চেষ্টা করবে, তাহলে দেখবে স্যার একটা ভালো একটা মার্কস দেবেন। আর এই শাব্দিক সমীকরণগুলো তোমার পরীক্ষাতে আনসারের জন্য অলংকার হিসেবে কাজ করে। এই জন্য পরিপাক আসলেই খুব বেশি কঠিন না, তোমার লেখতেও সহজ। তুমি এই ধরনের সমীকরণ দিয়ে লেখার চেষ্টা করবে। শর্করা পরিপাক, আমিষ পরিপাক, স্নেহ পরিপাক, পরিপাকের গ্রুপ, বিভিন্ন এনজাইম, খাদ্যবস্তু এবং খাদ্যবস্তু শেষে পরিণতি। তাহলে এইভাবে আমরা খাদ্য পরিপাকটা আলোচনায় নিয়ে আসলাম। তাহলে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।